কথা বলো। তোমরা কেউ খুন হতে দেখেছো? হ্যাঁ স্যার, খুন হওয়ার সময় আমরা দুজন ওনার সাথেই ছিলাম। তোমরা ধর্মেশের সঙ্গে ছিলে তার মানে? হ্যাঁ স্যার, আমরা দুজন ধর্মেশ স্যারের বডিগার্ড। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমরা কিছু বুঝতেই পারলাম। তাহলে তোমরা কিরকম ডিউটি করছিলে? হ্যাঁ, তোমাদের সামনে খুনি খুন করে চলে গেল আর তোমরা বুঝতেও পারলে না। আমার ধর্মেশ, আমি বারণ করেছিলাম তো বাড়ি থেকে বেরোবে না। সময় খুবই খারাপ চলছে, দেখো দেখো কি হয়ে গেল। আপনি কে? স্যার, আমি সাইমা, আমি ধর্মেশের গার্লফ্রেন্ড স্যার। ওনাকে হসপিটালে নিয়ে যাওনি কেন? হয়তো উনি বেঁচে যেতেন। স্যার, গুলি লাগার 2 মিনিটের মধ্যে উনি মারা গেছেন, তাই হসপিটাল নিয়ে গিয়ে আমরা আর কি করতাম। কিভাবে সেটা হয়? 2 মিনিটের মধ্যে পেটে গুলি লাগলে কেউ মারা যায় না? গোলমাল আছে। এই শিশিটা আমরা ধর্মেশের পকেট থেকে পেয়েছি। এটা কি ওষুধ আপনি কিছু জানেন? স্যার, আমি জানি না যে এটা কি, কিন্তু ধর্মেশ এই ওষুধটাকে সবসময় নিজের কাছে রাখতো। আচ্ছা আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে ধর্মেশের সময় খারাপ যাচ্ছে। কি প্রবলেম ছিল এর? স্যার, সবাই হিংসা করতো আমার ধর্মেশকে, সবাই ওকে শত্রু মনে করত, আর তাই জন্য ধর্মেশ নিজের জন্য বডিগার্ড রেখেছিল। আর কে সেই লোকেরা যারা হিংসা করতো ওকে? ধর্মেশের সৎ মা আস্থা আর ওনার বিজনেস রাইভাল শেখর। ওরাই মেরেছে স্যার, ওরাই মেরেছে আমার ধর্মেশকে। খুনিকে নিশ্চয়ই কেউ দেখেছো? গাড়িতে কাউকে দেখতে পাইনি, কিন্তু গাড়ি থেকেই গুলি করা হয়েছিল। কি বললে? গাড়ি থেকে গুলি চলেছে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পাওনি তুমি? ইয়েস স্যার। ওনারা সত্যি কথাই বলছেন স্যার, আমিও এটা দেখেছিলাম যে গাড়ির মধ্যে কেউ ছিল না। স্যার, ওই গাড়িতে ড্রাইভারই ছিল না, ড্রাইভার ছাড়াই গাড়িটা চলছিল স্যার। কি পাগলের মতন কথা বলছো তোমরা? ড্রাইভার ছাড়া কখনো গাড়ি চলে? হ্যাঁ, স্যার, আমার তো এটা মনে হয় যে কোনো সুপারন্যাচারাল পাওয়ার হয়তো গাড়িটাকে চালাচ্ছিল, বা হয়তো কোনো আত্মা ছিল। দেখে তো মনে হচ্ছে পড়াশোনা জানো, আর আত্মার মতন জিনিসকে বিশ্বাস করো? আত্মা বলে কিচ্ছু হয় না, বুঝেছো? আত্মা এই কাজ করেছে। গাড়ির কোনো ডিটেল নিয়েছো? গাড়ির নাম্বার কিছু? না স্যার। তাহলে কি ধরনের ডিউটি করছিলে তোমরা? আমি ফটো তুলেছি স্যার, এই দেখুন। দেখেছো, এই কাজটা তোমার করা উচিত ছিল। বডিগার্ড হয়েছে। আপনি জানেন যে কি নিয়ে শত্রুতা ছিল ধর্মেশের সঙ্গে? স্যার, স্যার, নিশ্চয়ই কোনো টাকার ব্যাপার ছিল স্যার। ওরা দুজন একে মারতে চাইছিল স্যার, মেরে দিয়েছে স্যার। স্যার, হ্যাঁ দা, ধর্মেশের গার্লফ্রেন্ড এসছে স্যার। ও বলছে যে ধর্মেশের সৎ মা আর ওর বিজনেস রাইভাল শেখর মেরেছে ওকে। কিন্তু দয়া, একটা কথা আমি বুঝতে পারছি না, যখন গাড়িতে কেউ ছিলই না, তাহলে গাড়িটা চলছিল কি করে? আর গাড়ি থেকে কেউ গুলিটাই বা কি করে চালালো ধর্মেশের ওপরে? বুঝতে পারছি না রহস্যটা কি। গন্ডগোল আছে দয়া, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, অনেক বড় গন্ডগোল আছে। যদি গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, তাহলে গাড়িটা একা একা বেশি দূর যেতেও পারবে না। হ্যাঁ, হতে পারে গাড়ি থামতে ড্রাইভার কোথাও নেমেছিল আর ও গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। যদি সেটাই হয় তাহলে তো সিসিটিভি ফুটেজে কোথাও না কোথাও দেখা যেত। হ্যাঁ, দেখা তো যাবে, দেখো না ভালো করে, প্রত্যেকটা গাড়ি ভালো করে দেখবে, ড্যানি, মন দিয়ে দেখো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ স্যার, আমরা ওই গাড়ির ব্যাপারটাই দেখছি। কোনো ব্যাপার না স্যার। হ্যাঁ স্যার, আমি আপনাকে ইনফর্ম করব। ওকে। এসিপি স্যার ডিসিপি স্যারের সঙ্গে মিটিংয়ে ফেসে গেছেন, উনি বললেন সময় লাগবে।
কি জানতে পারলে এই তিনজনের ব্যাপারে? আরে ভাই, যখন ধর্মেশের খুন হয়েছিল তখন সাইমা, আস্থা আর শেখর জগিং ট্র্যাকের 15 কিলোমিটারের মধ্যেও ছিল না। তাহলে কোথায় ছিল? সাইমা আর আস্থা তো নিজের বাড়িতেই ছিল, আর এই শেখর ডোম্বেওয়ালিতে ছিল। আরে ভাই, এটাও তো হতে পারে ওরা কাউকে দিয়ে ফোন করিয়েছিল। হতে পারে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। কি? না, যদি পেটে গুলি লাগে তাহলে একটা মানুষ 2 ঘন্টা পর্যন্ত তো বেঁচে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। আর ট্রিটমেন্ট সঠিক সময় হলে সে বেঁচেও যেতে পারে। একদম। তাহলে ধর্মেশের গুলি লাগার পরে 2 মিনিটের মধ্যেও মারা গেল, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি কি করে? কারেক্ট। হ্যাঁ পঙ্কজ, বলো। কি? আর শিওর? 2010। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? আরটিও থেকেও কনফার্ম করেছে যে গাড়ি থেকে ধর্মেশকে গুলি করা হয়েছিল সেই গাড়িটা ধর্মেশেরই। কি? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, খুনি ধর্মেশকে খুন করার জন্য ওর গাড়িটাই ব্যবহার করলো। ড্যানি, এদিকে এসো। হ্যাঁ স্যার। ধর্মেশের বডিগার্ড ছিলে না তুমি? হ্যাঁ। তাহলে ওই গাড়ির ব্যাপারে কি করে তুমি জানতে না? হ্যাঁ স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। যে গাড়িতে বসে খুনি ধর্মেশকে গুলি করেছিল সেই গাড়িটা ধর্মেশেরই। 2010-এ রেজিস্টার করা হয়েছিল। তুমি এটা জানো না কেন? স্যার, অ্যাকচুয়ালি আমাকে আর জগৎকে উনি 1 সপ্তাহ আগেই এই কাজে অ্যাপয়েন্ট করেছিলেন, আর আমরা সত্যিই জানতাম না যে ওই গাড়িটা স্যারেরই ছিল। অভিজিৎ, আচ্ছা এটা নয় তো যে ধর্মেশের খুনের ব্যাপারে ওর পরিবারের কারোর হাত আছে, যে খুব সহজভাবেই ওর গাড়ি, বুঝতে পেরেছো তো, ব্যবহার করতে পারে? হ্যাঁ, এটাও হতে পারে। দেখা করতে হবে ওদের সবার সঙ্গে। স্যার। হুম, কি? স্যার, ওই গাড়িটা পেয়ে গেছি যেটা ধর্মেশকে খুন করেছিল। এই দেখুন স্যার, মাঠ জেটির দিকে গেছে। ফ্রেডি, লোকাল পুলিশের সাহায্য নাও। ওই এরিয়াতে গিয়ে এই গাড়িটাকে খোঁজো। আমরাও এটা দেখতে চাই যে ড্রাইভার ছাড়া এই গাড়ি কি করে চলে। Good morning, everyone. Good morning. I wholeheartedly welcome my all board of directors. আপনারা কি জানেন যে আমাদের কোম্পানির প্রফিট কাদের জন্য এত বেড়েছে? আপনার জন্য। এক্স্যাক্টলি। যদি আমি এতটা পরিশ্রম না করতাম তাহলে হয়তো আমাদের কোম্পানির প্রফিট এতটাও বাড়তো না। Let me show you the figures. প্রফিটের জন্য সব পরিশ্রম আমি করেছি, দিন রাত এক করে দিয়েছি এই কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য। কিন্তু আমার হাজবেন্ড, ও তো কোনোদিন আমাকে মূল্যই দিল না। আমি তো ম্যাডাম আগেই বলেছিলাম যে পুরো বিজনেসটা আপনি নিজে নিয়ে নিন। তো আপনি তো হয়তো এইটাই আমার ভুল হয়ে গেছে। এই কথাটা জেনে যে এই কৃতিত্ব আমি কাকে দেব? নিজেকে। এই আমার হার্ড ওয়ার্ককে, আমার ডিটারমিনেশনকে। স্যার, তুমি স্যার, কি হলো আপনার? স্যার, কি হলো আপনার? গগন, তুমি স্যার, গগন, তুমি আমাকে মারার চেষ্টা স্যার করলে। গগন, আমি তোমাকে কি দেখছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ডাকছি ডাকছি। গগন, গগন, কি হয়েছে তোমার? গগন! কি হয়েছিল কি এখানে? স্যার, গগন স্যার কথা বলছিলেন, হঠাৎ করে ওনার কিছু একটা হলো আর নিচে পড়ে গেলেন। ওই অবস্থাতে ম্যাডামের দিকে ইশারা করে উনি বারবার বলছিলেন যে তুমি আমাকে মারতে চেয়েছো। স্যার, আমি কিছু করিনি স্যার। তাহলে গগন মরার আগে এটা কেন বলছিল যে আপনি ওকে মারতে চান? স্যার, আমি জানি না গগন এরকম কেন বলল। ইনফ্যাক্ট আমি তো এটা ভেবে খুব অবাক হচ্ছি, আমি ওকে কেন মারতে যাব? ও তো আমার হাজবেন্ড ছিল। স্যার, ম্যাডাম তো আমায় অ্যাম্বুলেন্স ডাকার জন্য বলেছিলেন।
কিন্তু আমি কোনো কিছু করব তার আগেই সাহেব সামনেই মারা গেলেন। মারা যাওয়ার সময় বললেন যে ওনার নাকি বুক ফেটে যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকে খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, ওনার হার্টের কোনো অসুখ ছিল নাকি? হ্যাঁ স্যার, 10 মাস আগেই গগন হার্ট ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিল, কিন্তু এখন তো একদম ভালো ছিল। পুরবি, এটা কি? স্যার, এটা গগনের এক ধরনের ওষুধ। এই ওষুধটাই গগন সবসময় খেত। ডক্টর বলেছিলেন যে যারা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করায় তাদের এই ওষুধটা খাওয়া খুব দরকার। স্যার, ধর্মেশ অর্গান ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিল। হ্যাঁ, আর হতে পারে এদের দুজনের মৃত্যুর কারণ একই। আচ্ছা, কোন হসপিটালে এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? ব্লু হেলথ কেয়ার হসপিটাল। স্যার, ধর্মেশের পরিবারে খোঁজ নিয়েছে। ধর্মেশ ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট কোনো ব্লু হেলথ কেয়ার হসপিটালে করিয়েছিল। স্যার এই গগনেরও ট্রান্সপ্লান্ট এই হসপিটালেই হয়েছিল। এদের দুজনের অর্গান ট্রান্সপ্ল্যান্ট একই হসপিটালে হয়েছিল, আর দুজনেরই মৃত্যু হয়েছে। অদ্ভুত কথা নয়? অবশ্যই অদ্ভুত স্যার। আমি এখানে টপ সার্জন আর অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি স্যার। ওনারা বলছেন যে দেখা করে সব ডিটেল দিয়ে দেবেন। স্যার, এ হচ্ছে বাবু, হাই। এ প্রতীক, সিনিয়র মেডিকেল স্টাফার, আর সিস সামান্তা, আমাদের হেড নার্স। স্যার, একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে ধর্মেশ আর গগনের মৃত্যুর ব্যাপারে আপনি আমাদের থেকে কি জানতে চান? ডক্টর রমেশ, আমরা শুধুমাত্র ডিটেলসটা জানতে চাই। এটাই যে এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট কবে হয়েছে আর ডোনার কে ছিল। ও আচ্ছা, দেখো স্যার, স্যার, এটা ওদের দুজনের ফাইল। গগনের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 4 এপ্রিল 2017, আর ধর্মেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 5 এপ্রিল 2017। এতে পুরো ডিটেলস আছে। স্যার এরা যখন এখান থেকে গেছিল একেবারে সেরে গেছিল, ট্রাস্ট মি স্যার। স্যার, যদি এত বছর পর মারা যায় তাহলে তার সাথে হসপিটালের কি সম্পর্ক স্যার? আমরা কখন বললাম যে হসপিটাল তার জন্য দায়ী? আমরা তো ইনভেস্টিগেশন করছি। স্যার, জিজ্ঞাসাবাদের জন্য আর কত সময় লাগবে? কারণ আমরা আমাদের কাজ ছেড়ে এসেছি। একজনের খুন হয়েছে ম্যাডাম, একটু সময় তো লাগবেই। আপনার প্লিজ কোঅপারেট করুন। এটা কি? দুটো কেসেই ডোনার একজনই, মিসেস রোমা। বয়স 28 বছর, মৃত্যুর কারণ ব্রেন হ্যামারেজ, অ্যাক্সিডেন্ট ট্রমা। হ্যাঁ স্যার, মিস রোমা আমাদের রেজিস্টার্ড ডোনার ছিলেন। অ্যাকচুয়ালি স্যার, 4 এপ্রিল 2017-এ রোমার মেজর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে ওর হেড ইনজুরি হয়, এমার্জেন্সি বেসিসে অপারেট করতে হয়, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারিনি। সরি, আমরা পুরো চেষ্টা করেছি, কিন্তু রোমার বাঁচা মুশকিল। দেখুন, পেপার ওয়ার্ক কমপ্লিট করার জন্য আপনার সিগনেচার দরকার, কারণ ওনার অর্গান যদি আমরা কাউকে দিতে পারি। আসলে উনি এখানকার রেজিস্টার্ড ডোনার ছিলেন তো। তোমরা সবাই মিলে আমার রোমাকে মেরে ফেলতে চাও যাতে তোমরা ওর অর্গানগুলোকে নিতে পারো, আর তোমরা তোকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করছো না। দেখুন, আমরা রোমাকে বাঁচাবার চেষ্টা করেছি, আপনি যেরকম বলছেন সেরকমটা নয়, কিন্তু রোমান নিজেরই বাঁচার কোনো ইচ্ছে নেই। মিথ্যা কথা বলো না একদম। আর হ্যাঁ, কান খুলে শুনে নাও, যদি আমার রোমা মরেও যায় না তাহলে তোমাদের কাউকে ওর বডি টাচ করতে দেব না, আমি বলে দিলাম। অজয়, সাহস রাখো, কিচ্ছু হবে না আমাদের রোমার। আমরাও চাই রোমা বেঁচে উঠুক। অজয়, তুমি তো জানো বাবা যে রোমা অসুস্থ মানুষদের জন্য কত কি করতো। রোমাও চাইতো যে ওর মৃত্যুর পর ওর অর্গানগুলো যাদের প্রয়োজন আছে তারা যেন পায়। অজয়, তোমরা সবাই বেঁচে থাকা অবস্থায় আমার রোমাকে শেষ করে দিতে চাইছো। খুনি তোমরা সবাই, খুনি। অজয়, অজয় বাবা। স্যার, অজয় ভীষণ আপসেট হয়ে পড়েছিল। ওর মনে হয়েছিল রোমাকে বাঁচানোর জন্য আমরা কিছুই করিনি। স্যার, উনি তো আমাদেরকে মেডিকেল নেগলিজেন্সি কেসের হুমকিও দিয়েছিলেন, কিন্তু রোমার মা আমাদেরকে বাঁচিয়েছেন। স্যার, এরকম হয়নি তো। এই অর্গান ডোনেট করার জন্য এই অজয়
ধর্মেশ আর গগনের ওপর রাগ করেছিল আর তারপর ওদের খুন করে দিল? হতে পারে। আচ্ছা ডক্টর, এই রুমার অর্গানস কতজন লোককে ডোনেট করা হয়েছিল? স্যার আরো দুজনকে ডোনেট করা হয়েছিল। আমাদের ওদের পুরো ডিটেলস চাই, আর রুমার অ্যাড্রেসও। হ্যাঁ স্যার। বাবু, হ্যাঁ ফ্রেডি, গাড়ির কোনো খোঁজ পেলে? কি? খোঁজো ফ্রেডি, খোঁজো, যে কোনো ভাবেই হোক ওই গাড়িটা আমাদের চাই, আর ওই ড্রাইভারকেও, যাকে কেউ দেখতে পায়নি। আমরা সিআইডি থেকে। হ্যাঁ, আসুন বসুন। সিআইডির লোকেরা এসেছেন। সিআইডি এসছে? হ্যাঁ, কি ব্যাপার স্যার? ওই রুমার সঙ্গে কানেক্টেড একটা কেসের ব্যাপারে আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। রোমা কি আপনার? ও আমার মেয়ে ছিল। আসলে ব্যাপারটা হলো যে রোমার অর্গানগুলো যে 4 জন লোককে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জন, ধর্মেশ আর গগন, এরা 2 জন খুন হয়েছে। কি? আমি জানি কে মেরেছে। কে মেরেছে? স্যার আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও তো এইরকমই বলে। এমনি বলছে তার মানে? স্যার ও আমাদের ছেলে বান্টি। রোমার মৃত্যুর পর ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। এমনি বলছি না আমি, আমি জানি কে মেরেছে। আমি মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি। চুপ কর, চুপ। বান্টি, না বাবা, ভয় পেও না, একদম ভয় পেও না। তুমি কি জানো ওদের 2 জনকে কে মেরেছে? তাহলে বলো না বাবা আমাদের। এই প্রদীপে না জিন থাকে, তো আমি বলেছিলাম ওই জিনকে যে যে ওদের সবাইকে মেরে দাও। জিন মেরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রদীপটাকে না এইভাবে ঘষেছি, তো এর মধ্যে জিন চলে এসেছে আর আমার বলার কারণে সবাইকে মেরে দিয়েছে। স্যার এই প্রদীপটা রোমা ওর জন্মদিনে ওকে দিয়েছে। ও তবে থেকে আজ পর্যন্ত এটাকেই নিয়ে ঘুরে বেড়ায় আর এর সাথেই কথা বলে। খুব ভালোবাসতো ওকে রোমা। রোমা দিদি বলেছিল যে আমি যদি জিনের থেকে চকলেট চাই না, ও আমাকে চকলেট দেবে, উপহার চাইলে উপহারও দেবে, খেলনাও দেবে। তো আমি এই জিনকে বললাম যে আমার রোমা দিদিকে এনে দাও। জিনটা না শুধুমাত্র রোমা দিদির অর্গান কালেক্ট করছে। যেসব লোকেরা রোমা দিদির অর্গান নিয়েছিল না, ওদেরকেই মারছে, আমার বলেতেই মেরে দিচ্ছে সবাইকে। আরে আমার কারণে আচ্ছা শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, কান্না বন্ধ করো। আর তাছাড়া তুমি তো কিছু করোইনি, জিন মেরেছে তোদের। আপনি বুঝতে পারছেন না, জিনটা আমার কথাতেই মারছে সবাইকে। জিনের দোষ নেই। স্যার এর হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, আমরা বুঝতে পারছি। একটা কথা পরিষ্কার করে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় ওই আপনার মেয়ের হবু স্বামী এইসব করতে পারে? জানি না স্যার, রোমার সেই অর্গান ডোনেট করার সময় থেকে আজ পর্যন্ত আমরা ওকে কখনো দেখিনি। আমি শুনেছি যে ও অর্গান ডোনেটের বিরুদ্ধে ছিল। হ্যাঁ স্যার, ও রোমাকে খুবই ভালোবাসতো, তাই অর্গান ডোনেট করার বিরুদ্ধে ছিল। ঠিক আছে,
আমরা যাচ্ছি, যদি দরকার পড়ে আবার আসবো। ওকে স্যার। আপনারা নিজেদের সামলান। আর আমাদের ওই অজয়ের খোঁজ নিতে হবে। ও কোথায় আছে? এরকম আবার হয়নি তো যে অদৃশ্য আত্মা সেজে ওই খুনগুলো করে যাচ্ছে? স্যার এই ধরনের লোকেদের তো তখনই ধরতে পারবো যখন ও কিছু করবে, অ্যাকশনে থাকবে। আর স্যার এই রুমা ও আরো দুজনকে অর্গান ডোনেট করেছিল, একজন মিসেস অবন্তিকা আর একজন মিস প্রিয়া। স্যার অবন্তিকার বাড়িতে তালা আর ওর ফোনও আনরিচেবল বলছেন, মনে হচ্ছে বাইরে গিয়েছে। ওর যে পিএ আছে তার প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে, ও ভালোই আছে। আর সাদা গাড়ির ব্যাপারে কি জানতে পেরেছো? ফ্রেডি খোঁজ নিচ্ছে ওই গাড়ির ব্যাপারে। স্যার গাড়ি পেয়ে গেছি। বস, এই কেসটা একটা বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে সেটা বলে ফেলো। আরে বলছি তো ভাই, এই দুটো খুনি কোনো জিন করেনি। এটাই তোমার বিশেষ কথা? দেখো, এই বিশেষ ব্যাপারটা আমি জানি। এই খুন কোনো জিন করেনি, এই খুন কোনো মানুষে করেছে। এবারে বলো, খুনটা ওই গাড়িতে বসে থাকা অদৃশ্য কোনো লোক কিভাবে করেছে সেটা আমাদের বলো। আরে সেইটাই বলছি, নিশ্চয়ই কেউ ছিল গাড়িতে, নিশ্চয়ই কেউ ছিল যে ধর্মেশকে গুলিটা করেছে। কিন্তু কি করে ডক্টর, আর কে? দয়া, এই দুটো খুন খুব প্ল্যান করে করা হয়েছে, কারণ দুটো খুনই মেডিকেলি খুব অ্যাকিউরেট। খুনি যেই হোক, সে মেডিকেল সায়েন্স খুব ভালো করে জানে। আমি বলছি এসো, ধর্মেশের পেটের মধ্যে লিভারের ওপর কিছু কালো কালো জিনিস দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা কি? এগুলো বারুদের ছোট ছোট টুকরো বস, নিশ্চিত ভাবে। কিন্তু ডক্টর, এতে কি করে আমরা জানতে পারবো যে খুনি মেডিসিনের ব্যাপারে জানে? দয়া, কোনো মানুষের পেটে গুলি লাগলে সঙ্গে সঙ্গে মরে যায় না, রাইট? রাইট। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তোমাকে বলেছিল যে ধর্মেশের মৃত্যুটা গুলি লাগার কারণেই হয়েছে। হ্যাঁ। আসলে হয়েছে কি বস, কেউ জেনে বুঝে ধর্মেশের পেটের নিচের দিকে নিশানা করে গুলি চালিয়েছে, যার কারণে ও লিভার ড্যামেজ হয়ে গেছে, ওর নার্ভগুলো ফেটে গেছে, আর খুব রক্তপাত শুরু হয়, আরো মারা গেছে। জেনে বুঝে কেউ ওইখানে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। আর এই ব্যাপারটা মেডিকেলি এক্সপার্ট লোকই জানতে পারে। আর স্যার, এই গগনেরও হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, আর আপনি বলেছিলেন যে মরার আগে ও কিছু বলার চেষ্টা করছিল, যে ওর হার্টটা ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে। ওটা নর্মাল হার্ট অ্যাটাক ছিল না। তাহলে কি ছিল? ওর হার্টবিটটাকে কোনো স্টিমুলেটিভ দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো সাধারণ স্টিমুলেটিভ নয়, এটা খুব শক্তিশালী স্টিমুলেটিভ। এটা হার্টবিটকে খুব বাড়িয়ে দেয় আর হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওকে জিটা অ্যাম্ফিটামাইন দিল কি করে? এই মেডিসিনটা ওর শরীরে ঢুকলো কি করে? বস, এটা জানতে এখনো বাকি আছে যে এই স্টিমুলেটিভ ওরালি দেওয়া হয়েছিল না ইনজেকশনের মাধ্যমে। তার মানে দয়া এই খুনি মেডিসিনের ব্যাপারে খুব ভালো রকম জানে। কোনো ডাক্তার, নার্স, প্যারামেডি নাকি ব্লু হেলথ কেয়ার হসপিটালের কেউ না তো? অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য 3 রকমের লোক আসে। একজন আসে অর্গান যে দেয়, মানে ডোনার। আরেকজন হলো যে অর্গান নেয়, আর তৃতীয় হলো যে অর্গানের জন্য অপেক্ষা করে, রোগী। আবার এমনটা হয়নি তো যে কোনো রোগীর আত্মীয় স্বজন বা বাড়ির লোকেরা এই পুরো খুনের ঘটনা ঘটাচ্ছে? হতে পারে স্যার। একটা কাজ করি আমরা দয়া, শহরে যতগুলো মেডিকেল শপ আছে সেখানে গিয়ে খোঁজ করি যে গত 24 ঘন্টায় কেউ জিটা অ্যাম্ফিটামাইন কিনেছে কিনা। আর তাছাড়াও আর ওই ব্লু হেলথ কেয়ার হসপিটালেও গিয়ে খোঁজ নাও যে ওদের ফার্মেসি থেকে ওই ওষুধটা কেউ এর মধ্যে কিনেছে কিনা। বাই বাবা। আরে মা, কোথায় যাচ্ছ মা? আমি বারণ করেছি না? আমি তোমাকে বলেছি না কয়েকদিন বাড়ি থেকে বেরিও না?
বাড়িতে বসে বসে বোর লাগছে আরে সিআইডি বলেছে ওদের কথা শুনতেই হবে। যদি ওরা ওদেরকে মারতে থাকে যাদের রোমার অর্গান দেওয়া হয়েছে, তাহলে তোমাকেও ছাড়বে না মা, তোমাকেও ছাড়বে না। কয়েকটা তো দিনের ব্যাপার, জাস্ট কয়েকটা দিনের ব্যাপার। সিআইডি ওদের খুঁজে বের করবে। আসুন স্যার। কোনো খবর পাওয়া গেল ওদের? এখনো পর্যন্ত পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমরা একটা কাজ করি, রিয়াকে আমরা কোনো সেফটি হাউসে নিয়ে যাচ্ছি ওর সেফটির জন্য। ঠিক আছে স্যার। হ্যাঁ পুরবি, স্যার এই রোমার অর্গান যে চতুর্থ পেশেন্টকে ডোনেট করা হয়েছিল তার নাম অবন্তিকা, মেলবর্নে গিয়েছিল। মেলবোর্নে? ও ইন্ডিয়াতে কবে ফিরবে? ওর ফ্যামিলির কথা অনুযায়ী ও অন দ্য ওয়েতে আছে, কালকে ফ্লাইটে উঠেছে। যদিও কালকে ফ্লাইটে ওঠে তাহলে নিশ্চয়ই আজকেই চলে আসবে। ওকে ফোনে পাচ্ছি না। ফোন বন্ধ আসছে। ওর কিছু হয়নি তো? জানি না স্যার। ও থাকে কোথায় কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ও এখানে দেশারে থাকে, ওর বাড়িই যাচ্ছি। 1 ঘন্টায় পৌঁছে যাব। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে পৌঁছো, ততক্ষণ আমরা রিয়াকে সেফ হাউসে রেখে ওখানে যাচ্ছি, ঠিক আছে? ইয়েস স্যার, গট আন্ডারস্ট্যান্ড। একটা কথা মাথায় ঢুকছে না, যদি সত্যি জিন না থাকে তাহলে গাড়িটা কে চালাচ্ছিল? আর ওই ধর্মেশকেই বা মারলো কে? দেখো ফ্রেডি, এটা জেনে না করে সব জিন টিন কিছুই হয় না। আর এই কাজ যে মানুষ করছে তার খুব কাছেই আছি আমরা। কিন্তু চলন্ত গাড়িতে কেউ কিছু তো দেখে থাকবে, মানে ড্রাইভারকে গাড়ি চালাতে। আর ওর গুলিও করার ছিল। এই ড্রাইভিং সিটে লুকানোর জায়গাটা কোথায়? কি বললে তুমি সারিকা? লুকোনোর জায়গা? লুকোনোর জায়গা? সালুকে, হ্যাঁ কি ভাই? দুটো সিট খুব ভালো করে দেখো, দেখো কিছু বুঝতে পারো কিনা। হ্যাঁ ভাই, তফাৎ আছে, এটার সঙ্গে ওটা তফাৎ আছে। আছে তো। সব থেকে মজার ব্যাপার এই প্যাডিং। আর এই দেখো, এই সিট কভারের বড় প্যাচটা দেখো, হ্যাঁ এখানে লাগানো হয়েছে। আর এই দেখো কতটা ঢিলে। এতটা ঢিলে কেন? ড্রাইভার এর ভেতরে ঢুকে বসেছিল, ও পুরো এর ভেতরে ঢুকে বসেছিল আর এখান থেকে সবকিছু দেখছিল। এরকম একটা সিট কভার দেখে কিভাবে বুঝবে যে ভেতরে একটা লোক আছে? একে বলে হিউম্যান কেমোফ্লাইজ। ভীষণ চালাক, ভীষণ চালাক। বান্টিকে গিয়ে বলা উচিত যে ওর ওই জিন কোনো খুন করেনি, ওর জিনটা নির্দোষ। বেচারা বাচ্চাটা খুব টেনশনে আছে। আরে তুমি কাউকে কিছু বলনি তো যে আমরা এখানে এসেছি? স্যার আপনি যা যা বলেছেন আমি ঠিক তাই তাই করেছি। ডক্টর আর ওই ম্যাডাম অফ ডিউটিতে রয়েছেন, আর একজন তো কাজের জন্য বাইরে গেছেন, আর বাকিরা তো এই রুমের দিকে আর আসবেনই না। আচ্ছা, ওই অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট যে ওয়েটিং এ ছিল ওর লিস্ট কোথায়? স্যার সমস্ত প্রিন্ট আউট রয়েছে, আমি ডক্টর বাবুর কম্পিউটার থেকে এটা বের করে এনেছি। স্যার এই দেখুন, এই ফার্মেসি থেকে কাল সকালে ডক্টর রমেশের নামে একটা হার্ট স্টিমিউল ইস্যু হয়েছিল, সিটামফিটামাইন। পুরো র্যাকেটের পেছনে ডক্টর রমেশের হাত নেই তো? হতে পারে স্যার, এই কেসটার ক্ষেত্রে সব হতে পারে স্যার। পঙ্কজ, ডক্টর রমেশ না হয়ে আরো অন্য কেউ তো হতে পারে। এই দেখো, এই যে পেশেন্ট আছে ওয়েটিং লিস্টে, আর ওর রেকমেন্ডেশন আছে এই লোকটার। এমন মনে হচ্ছে যে এর কোনো আত্মীয়ের অর্গানের প্রয়োজন ছিল।
একটু খোঁজ করো এই অর্গানটাও পেয়েছিল কিনা। আপনি তো আমাদের মনের বোঝাটা একেবারে হালকা করে দিলেন, না হলে আমরা দুজন তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। স্যার, জবে থেকে জানতে পেরেছি যে রোমার অর্গানস যাদের যাদের দেওয়া হয়েছে তাদের খুন হচ্ছে, এটা জেনে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। স্বাভাবিক। আচ্ছা, বান্টি কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আমি ওকে বলতে চাই যে ওর জিন কোনো কিছু করেনি। ছোট্ট বাচ্চা টেনশন করছে। স্যার, জবে থেকে আপনারা বান্টির সাথে দেখা করে গেছেন সেদিন থেকেই আমরা ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো নিজের ঘরের বাইরেই বেরোচ্ছে না। আর কারোর সাথে কথা বলছে না স্যার। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করি কথা বলার। ওই রুমেই আছে তো? হ্যাঁ পূরবী। স্যার, এই তৃতীয় মেয়ে প্রিয়া যাকে অর্গান ডোনেট করা হয়েছিল তাকে সেফ হাউসে রাখা হয়েছে। গুড। কিন্তু চতুর্থ মেয়ে অবন্তিকা, ওর প্রাণ সংশয় আছে, ওর ফোন বন্ধ আসছে। ওর সামনে বিপদ। ও থাকে কোথায়? আমি পৌঁছে যাচ্ছি ওখানে। অ্যাড্রেসটা পাঠাও। স্যার 74 জিএ পার্ক দেয় স্যার। 74 GA পার্ক, দহিসর। রবি, এটা তো ভালো হয়েছে যে আমি বড়ি ভ্যালিতে রোমাদের বাড়িতে আছি। আমি ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। কেমন? হ্যাঁ হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার বেরিয়ে পড়েছেন, অন দ্য ওয়ে। ঠিক আছে, আমিও যাচ্ছি। ওকে। বান্টি, বান্টি বাবা, বান্টি। আরে বান্টি কোথায় গেল? বান্টি কোথায়? ও তো রুমে নেই। এখানেই তো ছিল বান্টি, কোথায় চলে গেল? হে ভগবান, আমার ছেলেটা গেলটা কোথায় এই বান্টি? যখন থেকে এসেছি তখন থেকে ফোন অফ হয়ে আছে। জানি না কে কে কল করেছিল। এই সময় আবার কে এলো? হ্যাঁ, আপনি কে? তুমি অবন্তিকা? হ্যাঁ, আমি অবন্তিকা। এদিকে এসো। দেখো, আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? আর এখানে? তোমার প্রাণের ঝুঁকি আছে, কেউ তোমাকে খুন করতে চায়। আমাকে কেন কেউ মারতে চাইবে? দেখো, রোমা যাদেরকে অর্গান ডোনেট করেছিল তাদেরকে কে তুমি? আর আমাকে কেন মারতে চাইছো? সোসাইটি থেকে লোভী আর সুবিধেবাদী মানুষদের সরিয়ে দিচ্ছে। অনেক টাকা দিয়ে কিডনি নিয়েছিলি না? জিন, জিন, তুমি তুমি দাঁড়াও। তুমি তুমি এইভাবে রোমান দিদিকে নিয়ে আসতে পারবে না। মেরো না ওকে। তুমি চলে এসো, এর মধ্যে চলে এসো। জিন, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। মেরো না ওকে। জিন, 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 এসো না। জিন, পুরবি, 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 জল। পুরবি, 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 পুরবি। স্যার, স্যার, অবন্তিকা কোথায়? হ্যাঁ, স্যার, অবন্তিকা। দেখো তো, তুমি ঠিক আছো? বসো। আরে স্যার, স্যার মরে গেছে তো। কি করে হলো এসব? স্যার জানি না স্যার, পিছন দিক থেকে কেউ, স্যার আমি মুখটা দেখতে পাইনি। এখানে বান্টি এসেছিল? না স্যার, ও তো আসেনি। না, বান্টি ছিল এখানে। এই দেখো, এই দেখো। স্যার তার মানে খুনি বান্টিকে সাথে নিয়ে গেছে। স্যার কি করে জানবো যে কোথায় নিয়ে গেছে? ডক্টর রমেশ আর ও স্টাফেদের কোন দিকে আছে ফেডরিক? স্যার লেফট, লেফট। স্যার এইখানে, এইখানটাই। এই দেখুন। আরে স্যার, এটা ডক্টর রমেশের ফোন। ডক্টর রমেশের ফোন? ডক্টর রমেশ কোথায়? স্যার, এটা নয় তো যে আমাদেরকে বোকা বানানোর জন্য ফোনটা এখানে ফেলে অন্য কোথাও পালিয়ে গেছে? স্যার
ফোনে ইনসোল্যাব আছে স্যার। ইনসোল্যাব মানে? ইনসোল্যাব মানে হলো স্যার জুতোর যে সোল থাকে তার ভেতরে চিপ ঢোকানো যায়, যেটা আপনার মোবাইলের সঙ্গে কানেক্টেড। তাই আমরা জানতে পারবো যে উনি কোথায় আছেন। বলো কোথায় আছে? স্যার দেখুন, এই আশেপাশে কোথাও আছে, 1 কিলোমিটারের মধ্যে। গিয়ে দেখি। ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, বললাম না দাঁড়াতে। দাঁড়াও, দাঁড়াও, আমি জ্বালিয়ে দেবো কিন্তু। এই, দাঁড়া, একদম নড়বি না। তোমার বউ ওই লিস্টে ছিল না? অর্গান ট্রান্সপ্লান্ট ওয়েটিং লিস্টে। আর ও মারা গেছে। এ খুন করেছে আমার স্ত্রীকে। ডক্টর রমেশ মেরেছেন? হ্যাঁ স্যার। স্যার, স্যার এ মিথ্যে কথা বলছে স্যার। স্যার ও একজন পিশাচ স্যার, লোভী, টাকার জন্য সবকিছু করতে পারে। ও একটা দানব স্যার। ও যদি চাইতো তাহলে আমার স্ত্রীকে বাঁচাতে পারতো। যেটা বলার ঠিকঠাক বলো, কি বলতে চাইছো তুমি? স্যার রোমার অর্গান আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারতো স্যার। স্যার ও কথাও দিয়েছিল বেশি টাকা নিয়ে ওই অর্গান অন্য কাউকে দিয়ে দিয়েছে স্যার। মিথ্যে কথা বলছে স্যার। মিথ্যে বলছি? বিশ্বাস করুন স্যার, টাকার জন্য ও কত নিরীহ মানুষের প্রাণ পর্যন্ত নিয়েছে। ডক্টর রমেশ, টাকার জন্য তুমি নিজের পেশার সঙ্গে বেইমানি করেছো। তুমি মানুষের জীবন নিয়ে খেলেছো তুমি। ওরা কি দোষ করেছিল যারা অর্গান নিয়েছিল? হ্যাঁ, ওদের কেন মারলে? স্যার ওই লোকগুলো আমার স্ত্রীকে মারার জন্য সমান দায়ী ছিল স্যার। যারা বেশি টাকা দিয়ে নিজেদের নাম্বার এগিয়ে নিয়ে এসেছিল স্যার। আর আমাদের মতো গরিব লোক নিজের নাম্বারের অপেক্ষা করতে করতে মারা যায়। সেই জন্য আমি এদের সবাইকে মেরে দিতে চেয়েছিলাম। এই জন্য আমি খুন করতে চেয়েছিলাম স্যার। ডক্টর প্রতীক, এটা তুমি কি করলে? তোমার সঙ্গে বেইমানি করেছে বলে তুমি 3 জন নিরীহ লোকের প্রাণ নিলে। বিরাট ভুল করেছো তুমি। আচ্ছা, ওই 3 জন নিরীহ লোকের প্রাণ নিয়ে তুমি কি তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো? পাওনি তো? আরে তুমি তো একজন ডাক্তার। ডাক্তার মানুষ স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। 1 মিনিট, ভয় পাবেন না, আমি একজন সিআইডি ইন্সপেক্টর। কি হয়েছে? কি হয়েছে? স্যার 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 ওই বাড়িটাতে ওখানে ওরা সবাই মেরে ফেলবে আমাকে স্যার, আমাকে নিয়ে চলুন এখান থেকে। 1 মিনিট, কোথায়? না না না, আমি ওখানে যাব না। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। না না স্যার, আমাকে এখানে এইভাবে একা ছেড়ে যাবেন না স্যার, আমার খুব ভয় করছে এখানে। ম্যাম, একটা কাজ করুন, আপনি এদিকে আসুন। আসুন, এদিকে আসুন। এই গাড়িতে বসুন। বসুন, আপনি গাড়িতে বসুন। আপনি গাড়িতে থাকুন, আমি দেখে আসছি। ওকে, ঠিক আছে, বসুন। কেউ আছেন? তো মনে হচ্ছে অনেক বছর ধরে বন্ধ রয়েছে। আসছে কোথা থেকে?
দরজা কে বন্ধ করলো? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে ওখানে? কে ওখানে? ঢুক। কে ওখানে? হ্যাঁ, কে? এই, কি হচ্ছে এই সব? কে? এই, কে ওখানে? এই, কে এখানে? কে ওখানে? দেখো, তুমি যেই হও না কেন, সামনে এসো। কে তুমি? কি ব্যাপার অভিজিৎ? কখন থেকে ফোন করছি, তোমার ফোন বন্ধ আসছে কেন? ফোন? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তোমার শরীর ঠিক আছে তো? এই কি অবস্থা তোমার? আমার শরীর, কি হয়েছে? এত কনফিউজ মনে হচ্ছে কেন? আর পুনার থেকে তুমি কবে ফিরেছো? আরে হ্যাঁ, পুনে থেকেই তো আমি কাল রাতে ফিরেছি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? কি হয়েছিল কাল রাতে? অভিজিৎ, তোমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে।
তুমিই তো গাড়ি ড্রাইভ করে নিয়ে এসছো না? কি হয়েছে কি? তুমি ঠিক আছো তো? গাড়ির বাইরে, তাহলে আমি এখানে কাল রাতের কিছু আমার মনে পড়ছে না কেন, শুধু মাথাটা ধরে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না। এটা বলো যে কাল রাত্রের শেষ কথা, শেষ ঘটনা কিছু মনে আছে? কালকে আমি রাতে পুনেতে গিয়ে ফাংশন অ্যাটেন্ড করি, তারপর ওখান থেকে আমি ফিরছিলাম। তারপরে আমি এখানে কি করে পৌঁছলাম, কখন ঘুমোলাম, কিছুই তো মনে নেই। তারপর তুমি ডোরবেল বাজালে, তারপরেই আমার ঘুম ভাঙলো। আমি এখানে সোফাতে ঘুমোচ্ছিলাম, এই ড্রেস পরেই ছিলাম। জানি না ভাই, কাল রাতের কিছু মনে পড়ছে না কেন। কে জানে আবার অভিজিতের কি হলো। আচ্ছা, ওরা আবার স্মৃতিশক্তি চলে যায়নি তো? আমি নিজেকেও চিনতে পারি না স্যার। আমি কি করি, কোথায় যাই, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। কেউ জানে না বস, কখন কিভাবে ও সামনে চলে আসবে। জানি না দয়া, আমার কেন মনে হচ্ছে যে কাল রাতে এমন কিছু হয়েছে যেগুলো হওয়াটা উচিত হয়নি। কিন্তু কি করে জানতে পারবো? চিন্তা করো না, মনে পড়ে যাবে কাল রাত্রে কি হয়েছিল। আমরা আবার পুনেতে যাই। হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সমস্ত বন্ধুরাও তাই বলছে। কাল রাতে আমি যখন বেরিয়েছিলাম একদমই ঠিকঠাক ছিলাম। আমি জানি না রাস্তায় কি হলো যে স্মৃতিশক্তি মনে হয় চলেই গেছে। এক মিনিট দাঁড় করাও তো গাড়ি। এক মিনিট ব্যাস এইখানে। এক মিনিট। মুম্বাই 70 কিলোমিটার, এটা আমার পরিষ্কার মনে আছে। কাল রাতে আমি এটা দেখেছিলাম, মুম্বাই 70 কিলোমিটার। তারপরে কিছু হয়েছিল। গুড, তার মানে যা কিছু ঘটেছে এরপরে ঘটেছে। হ্যাঁ, দয়া গাড়িটা ঘোরাও। চলো। দয়া, এইখানে দাঁড় করাও। এখানে? ব্যাস এইখানটায়। হ্যাঁ, বাদিকটায় দাঁড় করাও। এই জায়গাটায়। এখানে আমার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে আর আমার কাছে সাহায্য চায়। তারপর কি হয়েছে? তারপর আমি ওকে বললাম গাড়িতে বসো। আর হ্যাঁ, ওই তো দয়া, ওটা দেখতে পাচ্ছ? ওখানে আমি গিয়েছিলাম, ওই বাড়িতে। এই হলো সেই বাড়িটা কাল রাতে আমি যেখানে এসেছিলাম। হ্যাঁ, বলুন। তুমি? ওরা সবাই আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। হ্যাঁ, এই তো, এই সেই। তুমি কাল রাতে সাহায্য চাইতে এসেছিলে না? এখন ঠিক আছো? কি? আমি সাহায্য চাইতে এসেছিলাম? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা, আপনারা কারা বলুন তো? তুমি আমাকে চেনো না? কাল রাতে যখন গাড়ি করে আসছিলাম তখন তুমি তো এসেছিলে আমার গাড়ির সামনে সাহায্য চাইতে। এসব কি বাজে কথা বলছেন আপনি? দেখুন, আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। তুমি কি পুলিশকে ফোন করবে? আমি নিজে একজন সিআইডি অফিসার, আমার সব মনে পড়ে গেছে। বুঝেছো তুমি ওখানে গাড়িতে বসেছিলে, তোমাকে বলেছিলাম গাড়িতে বসতে। আমি এখানে এসেছিলাম এই বাড়িতে, আর এখানে কেউ ছিল। এসব কি বাজে কথা বলছেন বলুন তো আপনারা? দেখুন, এনাকে আমি এর আগে আর কখনো দেখিনি। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। এক মিনিট ম্যাম,
এক্ষুনি জানতে পারবো যে ও কালকে রাত্রে আপনার সঙ্গে দেখা করেছিল কিনা। অভিজিৎ, একটু ভেতরে গিয়ে দেখো এই বাড়িটাই কিনা। আরে প্লিজ আমার কথাটা শুনবেন তো। দয়া, বাড়িটা তো এটাই, কিন্তু এরকম ছিল না বাড়িটা। সবকিছু কেমন অন্যরকম লাগছে। ওখানে দয়া, এখানে এখানে আমি দুটো লাশ দেখতে পেয়েছিলাম, যাদের খুন করা হয়েছিল। এখন আমার সব মনে পড়ে গেছে। কি হলো, তুমি তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে দয়া, সত্যি এখানে দুটো লাশ ছিল এখানে। আরে এখানে একজন ভয়ানক মহিলা ছিলেন। ওনার মাথাটা গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তারপরে আমি ওর সামনে ছিলাম, আর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায়, আর আমি অজ্ঞান হয়ে যাই। আর চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়িতে। দেখুন, আপনারা সিআইডি থেকে এসেছেন, সেজন্য এতক্ষণ ধরে আপনাদের বাজে কথা আমি শুনছি, কিন্তু এবার অনেক হয়েছে। আপনারা দয়া করে এবার এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আপনি এ কেমন খেলা খেলছেন, কিন্তু এক মিনিট অভিজিৎ, এক মিনিট। যদি আমি মেনেও নি যে কাল রাত্রে তোমার সঙ্গে এইসব ঘটেছিল, তাহলে গাড়িতে বসে তুমি বাড়ি ফিরলে কি করে? গাড়ি চালিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি কি করে ফিরলাম? দেখো দয়া, আমি জানি যে আমার কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব, কিন্তু 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 তুমি তো কাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে। এখন কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে বলবো? আমি তো কাল রাতে এখানে ছিলামই না। এই দেখুন, আমি আজ সকালেই এখানে এসেছি। আচ্ছা, তো আমি মিথ্যে বলছি? মিথ্যে কথা বলছি আমি? দয়া, আমি সত্যি বলছি, এখানে দুটো লাশ ছিল, আমি দেখেছিলাম এখানে, আর এটা আমি প্রমাণও করে দিতে পারি। এই বাড়িটাও যতই পরিষ্কার করুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো দয়া, রক্তের দাগ এত সহজে যায় না। লুমিনয়েল টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অভিজিৎ, এখানে রক্ত তো কি, রক্তের ছিটে ফোটাও নেই। এটা কি করে হতে পারে ভাই? এটা অসম্ভব। ওই দুটো লাশ ছিল এখানে, আর ওই মেয়েটাও এখানেই ছিল, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দয়া, একটু ভালো করে দেখে নাও, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। দেখুন, আপনাদের যা চেক করার ছিল আপনারা করে নিয়েছেন। আপনারা সিআইডি থেকে আসুন বা যেখান থেকে আসুন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার লয়ারকে ফোন করব? তার প্রয়োজন হবে না, আমরা যাচ্ছি। আরে ভাই, আমরা কেন যাব? ওই খুনিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। যাই আমরা, চলো। অভিজিৎ, চলো, এসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? আরে ভাই, তুমি তো বাড়ির ভেতরে সবকিছুই দেখলে, নর্মাল। জানি না কি করে নর্মাল হয়ে গেল। আমাকে বিশ্বাস করো দয়া, এটা আমার কল্পনা নয়। এই হলো সেই মেয়েটা। 100% শিওর? 200%। তুমি জানো যে যতক্ষণ আমার বিশ্বাস না হয় ততক্ষণ আমি... কি হলো? ওই মাথার যন্ত্রণা। ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি। সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা মিথ্যে কথা কেন বলছে। কিন্তু শুরু কোথা থেকে করব? না আমাদের কাছে কোনো লাশ আছে, না কোনো প্রমাণ। ওই মৃত মেয়েটা, ওর মুখটা পরিষ্কার মনে আছে আমার। গ্রেট, তাহলে ওই মেয়েটার স্কেচ বানাই, জানতে তো পারি যে মেয়েটাকে। স্যার, জানেন তো এরকম গ্রাম খুব ভালো লাগে। এখানে সবাই একে অপরকে চেনে, আর আমাদের শহরে তো একজন প্রতিবেশী আরেকজনের নামই জানে না। হ্যাঁ বঙ্কজ, এটাই তো পার্থক্য, আর এটাই বিশেষত্ব ছোট শহর আর মেট্রো সিটিজের। ও ভাই, এই
একে কোথাও দেখেছো? না, কখনো না। আমি তো অনেক বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু একে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কি জানেন যে কিছুদিন হলো অনামিকা বাড়িতে থাকতে এসেছে? অনামিকা বাড়িতে থাকে? না, আমি ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু জানিও না, আর এই মেয়েটাকেও কখনো দেখিনি। আমি কিছু জানি না। হ্যাঁ, এই মেয়েটা এই গ্রামে থাকে? না, আমি দেখিনি, আর এই গ্রামেও থাকে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাইরে যে পোড়ো বাড়িটা রয়েছে, অনামিকা বাড়ি, সে ব্যাপারে আপনারা কিছু জানেন? না না, আমরা কিছু জানি না। ওই সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা ভাই, এই যে মেয়েটাকে দেখছেন, একে আশেপাশের কোনো গ্রামে দেখেছেন? না স্যার, আমি তো এই মহিলাকে চিনি না। ম্যাম প্লিজ একটু মন দিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। না, আমি আগে কখনো দেখিনি। আর ওই যে অনামিকা বাড়িটা আছে গ্রামে, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? অনামিকা? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। আরে, যখনই ওই পোড়ো বাড়িটার কথা জিজ্ঞেস করছি, লোকজনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো গভীর রহস্য জড়িয়ে আছে ওই বাড়ির সঙ্গে। স্যার, এই স্কেচের মেয়েটাকেও কেউ চিনতে পারলো না। হতে পারে ওই মেয়েটা এই গ্রামের নয়। স্যার, এটাও তো হতে পারে ও কোনো হোটেল বা গেস্ট হাউসে রয়েছে। এই গ্রামের আশেপাশে দুটোই হোটেল আছে, ওখানে গিয়ে জানার চেষ্টা করি। হ্যাঁ স্যার, ইনি নেহা দেবী। ইনি দুদিন আমাদের হোটেলে ছিলেন, ওনার হাজবেন্ড যশের সাথে। আচ্ছা, চেক আউট কবে করেছিল এরা দুজনে? গতকাল বিকেলে। কাল বিকেলে? এরা দুজনে এসেছিল কোথা থেকে? স্যার, এরা দুজন পুনে থেকে এসেছিল। পুনা থেকে? স্যার, পরশু ওনারা একটা ক্যাব বুক করেছিলেন এখানে পাশের একটা শহরের জন্য। ট্যাক্সি? হ্যাঁ স্যার। কোথায় যাবার জন্য? সিন্ধুগড়, এখান থেকে 1 ঘন্টা দূরে স্যার। সিন্ধুগড়? সিন্ধুগড় কেন? জানি না স্যার। আর এই ক্যাব সার্ভিস কোনটা ছিল যেটা আপনারা বুক করেছিলেন? স্যার, আমাদের এখানে একটাই ক্যাব সার্ভিস আছে, এটা ওর কার্ড। ক্যাব সার্ভিস থেকে ওই জায়গাটা জানতে পেরেছি যেখানে এরা দুজনে গেছিল। হ্যাঁ স্যার, এই নেহা ও নিজের স্বামীর সাথে এসেছিল এখানে পরশুদিন বিকেলবেলা। কি করতে এসেছিল ওরা? স্যার, এরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, মানে ভূত প্রেত আর আত্মাদের উপরে যারা ইনভেস্টিগেট করে। আপনার কাছে কি জানতে চাইছিল এরা? স্যার, ওরা একটা ভিডিও ফুটেজ দেখতে এসেছিল। কিরকম ভিডিও? স্যার, 1 বছর আগে আমি আর আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল চালাতাম, যেখানে আমরা মানুষদেরকে ভূত প্রেতদের ভিডিওস দেখাতাম। একদিন আমরা খুব ভুলবশত ওই অনামিকা হাবিলিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা সেই ভুতুড়ে বাড়িতে চলে এসেছি যেখানে বিগত 100 বছর ধরে ভয়ানক আত্মারা বাস করে। ঠান্ডা লাগছে প্রচন্ড, হঠাৎ করে রুমের টেম্পারেচারও ফল করছে। অদ্ভুত ব্যাপার। চলো শালু, ওপরে যাই। এই হঠাৎ করে মিউজিক কোত্থেকে বাজছে? কি হচ্ছে সব কিছু? আরে কি হচ্ছে নাকি রনি? আরে এটা 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 কি কি হচ্ছে সব? আরে শালু, কি হচ্ছে এসব? আরে রনি, আরে কি হচ্ছে এসব কিছু? চলো পালাই আমরা এখান থেকে। পালাও এখান থেকে। পালাও, পালাও এখান থেকে। আরে দরজাটা খোলো। দরজা খোলো। আরে দরজাকে বন্ধ করো। দরজা খোলো। দরজাটা খুলে দাও। দরজা খোলো। দরজাটা খোলো।
আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আমরা আর কখনো এখানে আসবো না, আমাদের ছেড়ে দাও। আমি তো কোনো একটা ভাবে রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বন্ধুদের কোনো খবর আমি পাইনি। এইরকমই শব্দ, একই রকম দেখতে, এরকমই তো। দয়া, আমি ওই বাড়িতে এরকমই দেখেছিলাম। তুমি যশ আর নেহাকে জিজ্ঞাসা করোনি যে এত বছর বাদে ওখানে যাওয়ার এত ইন্টারেস্ট কেন? স্যার, কারণ নেহা আর যশের সাথে আরো একটা মেয়ে এসেছিল, সোনাল। বলছিল যে যে এই হাভেলিটা নাকি ওর পরিবারের, আর ওই আত্মাদেরকেও সরাতে চায়। সোনাল? এই সোনাল দেখতে কেমন ছিল, কিছু বলতে পারবেন? স্যার, ওর হাইট অন্ততপক্ষে 5 ফিট 4 ইঞ্চ, খুব রোগা এবং খুব গায়ের রং উজ্জ্বল, কটা চোখ, আর লেফট ঠোঁটের ওপরে একটা তিল আছে। দেখলে দয়া, ওই মেয়েটাই কাল রাতে আমার কাছে সাহায্য চাইছিল, আর আজকে ওই মেয়েটা আমাকে চিনতেও অস্বীকার করলো। সোনাল, সোনাল, সোনাল। দেখলে, কোনো জিনিসই এখানে নেই, মনে হচ্ছে ও পালিয়ে গেছে। সোনাল! সোনাল, স্যার সব জায়গায় দেখলাম, কোথাও নেই। আচ্ছা, সোনাল এখানে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে না? আচ্ছা, ওর প্রাণ সংশয় নেই তো? একটা অনুরোধ করতে চাই স্যার, ওই পুরনো হাভেলিটাকে নিয়ে ইনভেস্টিগেট করবেন না, না হলে যদি ওই আত্মারা রেগে যায়, তাহলে না জানি কতজনের প্রাণ যাবে। কিন্তু আমরা জানি স্যার, আপনারা সিআইডির লোক, আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না স্যার। ওটা মৃত্যুর বাড়ি স্যার, সেই জন্য কেউ যায় না ওখানে। ওটা মৃত্যুর বাড়ি নয়, ওটা অপরাধীদের আড্ডা। আর ওখানে কোন ধরনের অপরাধ হয় তার পর্দাফাঁস আমরা করেই ছাড়বো। স্যার, আপনারা যে রাক্ষসের পর্দাফাঁস করতে চাইছেন তার সাজা কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভুগতে হবে স্যার। আর ওই আত্মা যে কত লোকের প্রাণ নিয়েছে আপনারা জানেনও না স্যার। দেখুন, আমরা এসব গালগল্পে একেবারেই বিশ্বাস করি না, আর ভালো হবে যদি আপনারাও না করেন। ম্যাডাম, এটা কোনো শোনা কথা না, আমরা সচক্ষে দেখেছি ঘটনাটা। আমি ওই মেয়েটার মুখটা আজও ভুলতে পারিনি, যাকে ওই আত্মাটা গ্রাস করে ফেলেছিল, ওকে কাবু করে রেখেছিল। যতগুলো মৃত্যু হয়েছে ওখানে সব মানুষই করেছে, আত্মা কিচ্ছু করেনি। আর এখন খুনিদের ধরার সময় এসে গেছে। ধরতে পারবেন না আপনারা, কারণ আজ পর্যন্ত যারা ওখানে গেছে বেঁচে আর ওখান থেকে ফেরেনি। ঠিক আছে, আমরা এখনই ওখানে যাচ্ছি, আর আজ রাত্রে আমরা ওখানেই থাকবো। স্যার, আমি বলছিলাম যে এখানে তো এতক্ষণ থাকলাম, কিছুই হলো না,
তাই বলছি চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার। যাবো যাবো, তবে কাল সকালে। হ্যাঁ, একটা কাজ করো, একটু ঘুরে এসো বাড়ির চারিদিকে। একা একা স্যার? একা? চলো যাও যাও। স্যার, স্যার এবার ভূত আর আত্মাদের আসার সময় হয়ে গেছে। এখন আমি যাব একা একা? ঠিক আছে, একাই জুনিয়র আছি তো, ফ্রেডি স্যারও নেই। এটা তো সেই মিউজিকটাই যেটা মহেশের ভিডিওতে ছিল। এটা বাজাচ্ছে কে? স্যার এভাবে সব নড়ছে কেন? এসব কি হচ্ছে স্যার? স্যার 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 জানি না এসব কি হচ্ছে। স্যার, স্যার, হ্যাঁ পঙ্কজ, স্যার
অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, উঠুন, দয়া স্যার, 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 অভিজিৎ পুরবী পাইনি স্যার, 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 খোঁজো, অভিজিৎ আর পুরবীকে খোঁজো। অভিজিৎ, অভিজিৎ, পুরবী! পুরবী! পঙ্কজ, কেমন আছো তুমি? পঙ্কজ, আমি ঠিক আছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার ওপরে, কিন্তু অভিজিৎ স্যারকে পাইনি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেল? জানি পঙ্কজ, না। অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার, পঙ্কজ, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, অভিজিৎ, অভিজিৎ, কি হচ্ছে? হ্যাঁ, স্যার কোথাও নেই স্যার। স্যার কাল রাতে উনি আমার সঙ্গেই ছিলেন। ওই ভূতের খেলা শুরু হলো, তারপর থেকে আর দেখিনি ওনাকে। উধাও হয়ে গেছে। আমাদের এখানে আসা উচিত হয়নি স্যার। ওরা ঠিকই বলেছিল, যদি অভিজিৎ স্যারের কিছু হয়ে যায় তাহলে। না, পঙ্কজ, সব বেকার কথা। এটা কোনো গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র। কেউ খুব প্ল্যান করে এই কাজগুলো করছে। কিন্তু স্যার, আপনার মনে আছে তো রাতে আমরা সবাই ভয় পেয়েছিলাম? হ্যাঁ, আমরা সবাই কেন ভয় পেয়ে গেছিলাম আর কিভাবে, তার উত্তর এখন নেই আমাদের কাছে। এখানে এই গ্রামে থাকা লোকগুলো সবাই জানতো যে সিআইডি এখানে এই বাড়িতে কাল রাত্রে থাকবে। তার মানে এই গ্রামেই কেউ আছে যে সব করছে। ওই মেয়েটার মুখটা আমি দেখেছিলাম। স্যার, ওই বুড়ো লোকটা অশোকও তো এটাই বলছিল। ও নিজের চোখে দেখেছে কিভাবে ওই আত্মাটা মেয়েটাকে বশে করে নিয়েছিল। বুড়ো লোক, এই অশোক, এই চোখ, মুখের উপর এই আঘাতের চিহ্ন, এ তো সবই একই আছে। এটা হতে পারে না, এ তো অসম্ভব। অসম্ভব? কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন আপনি? স্যার, আজ থেকে 12 বছর আগে যে আত্মা সেই মেয়েটাকে গ্রাস করে রেখেছিল, সে আর কেউ না, এই মেয়েটাই ছিল, আমার স্টুডেন্ট। কি? হ্যাঁ ম্যাডাম, ওই রাতটা আমি আজও ভুলতে পারিনি। শোনো শোনো, আমি ডক্টর সুশীল। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই ডাক্তার, এই চিকিৎসা তুমি তো কেন, স্বয়ং ভগবানও করতে পারবে না। আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে তোমরা সবাই মরবে। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দিদি কি হয়ে গেল? দিদি, কি হলো? দিদি, কোথায় যাচ্ছে? তার মানে ও ফিরে এসেছে আত্মা হয়ে। মরা মানুষ ফিরে আসে না পঙ্কজ। অশোকবাবু, আপনার পুরো মনে আছে যে ওই রাতে আনিয়া মারা গেছিল?
স্যার আমি তো নিজেও শেষ কাজের সময় গিয়েছিলাম, আর আমি চোখের সামনে ওর চিতাকে জ্বলতে দেখেছিলাম স্যার। তারপর থেকে এই বাড়িটা খালি পড়ে আছে, আর 12 বছর আগেই সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। মানে তারপর থেকেই এই বাড়িটা খালি, কেউ থাকে না এখানে? হ্যাঁ স্যার এরম জায়গায় কারা থাকবে যেখানে মৃত্যুর ছায়া আছে? অশোকবাবু, মনে হচ্ছে এই বাড়িতে এখনো কেউ থাকে। মানে? মানে 12 বছরের এই পুরনো ফটোতে এই ঘরের ভেতরে কোনো আয়না নেই, কিন্তু আজ যখন আমরা এই বাড়িতে গেছিলাম অভিজিৎকে খুঁজতে, তাহলে এই রুমে এই দরজার সামনে আয়না ছিল। তাহলে এই আয়না নিশ্চয়ই কোনো আত্মা নিয়ে আসেনি। সহজ কথা, এটা কোনো মানুষেরই কাজ। চলো। এই আয়না মনে হচ্ছে ঠিক নয়, কিছু গন্ডগোল আছে। একটু সরাও এটাকে। ও, স্যার এটা, এই গ্লাস, এই খাবার জিনিস, আর এই শেকল স্যার, মনে হয় এখানে কাউকে বেঁধে রেখেছিল। তাহলে কি অভিজিৎ স্যার কেউ এরকম স্যার? হ্যাঁ স্যার এই দেখুন। Oh no. নেহা, যশ, এই মহিলাটাকে? ও নো, সোনাল। স্যার, হ্যাঁ অভিজিৎ স্যার কোথায়? অভিজিৎ? স্যার হ্যাঁ এই দেখুন, রক্তের দাগ। এই রক্তের চিহ্ন অভিজিৎ স্যারের নয় তো? এই দরজা? ও, নিশ্চয়ই অভিজিৎ এখান থেকে জঙ্গলের দিকে গেছে। অপরাধী অভিজিতের কাছে পৌঁছানোর আগে আমি কোথায়? আপনি শুয়ে থাকুন। দেখুন আমরা আপনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। আপনি ওখানে জঙ্গলে পড়েছিলেন, অজ্ঞান আর রক্তাক্ত অবস্থায়। আমি দয়ার সঙ্গে কথা বলতে চাই। ওকে কিছু এখনই বলতে হবে আমাকে। দেখুন আমরা আপনার বন্ধুদের ফোনে ট্রাই করছি, কিন্তু ওদের নম্বর লাগছে না। আমি দেখছি। নাম্বার লাগছে না? কি হলো তোমার? না না, প্লিজ প্লিজ কেউ এগোবেন না, আপনারা সবাই এখানেই থাকুন। খবরদার যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করিস, ওখানে দাঁড়া, আরে কবি না। রাধিকা, তুমি? ওই চুপ।
ওই এবারে কেউ মেরে ফেল। না 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 না। এবার তো সবাইকে মারতেই হবে। আমরা দুজন ওর দাদা দিদি। এ ছোটবেলা থেকে এরকমই ছিল, খুব ভাইলেন্ট বিহেভ করতো। এ যতক্ষণ না কাউকে আঘাত করতে পারছে কিছুতেই শান্ত করা যেত না ওকে। আর সবার মনে হতো যে ওর উপরে কোনো ভূত, ডাইনি বা আত্মার প্রভাব পড়েছে। যখন ডক্টরের প্রাণ চলে গেল আমার বোনের হাতে, তাই জেল আর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা এসব ষড়যন্ত্র করেছিল যে ও নাকি মারা গেছিল ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সত্যি হলো এটা যে আমাদের দুজনকে বাইরে পাঠিয়ে দিয়ে মা ওকে ওই বাড়ির একটা গোডাউনে বন্ধ করে রেখেছিল। কিন্তু মা প্রতি মাসে ওর জন্য এমন একজন মানুষ নিয়ে আসতো যাকে ও মেরে নিজের এই রাগকে শান্ত করতে পারে। আর আর এই গুজবটা ছড়িয়ে দিল যে হাভেলিতে ভূত আছে, যাতে কেউ কখনো কোনোদিনও কিছু সন্দেহ না করে। কিন্তু আস্তে আস্তে মায়ের শরীরও খারাপ হচ্ছিল, তাই মারা যাওয়ার আগে উনি আমাদেরকে ওর দায়িত্ব দিয়ে গেলেন। আর আমরাও সেটাই করা শুরু করি যা মা এত বছর ধরে ওর জন্য করে আসছিল। কিন্তু গন্ডগোল তো তখন হয়ে গেল যখন এই বাড়ির মালিক সোনালি আর ওর মা অস্ট্রেলিয়া থেকে ফিরে ওই বাড়িতে আবার থাকা শুরু করলো। আমরা ওই মা মেয়েকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু উল্টে ওরা প্যারানর্মাল এক্সপার্টদেরকে নিয়ে এলো। আর ওরা জানতে পেরে গেল যে এই হাভেলিতে কোনো আত্মা, কোনো ভূত নেই। সেজন্য বাধ্য হয়ে ওদেরকেও আমাদের মারতে হলো। কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল, ওখানে সিআইডি অফিসার অভিজিৎ স্যার চলে আসেন। যখন আমরা দেখলাম অজ্ঞান হয়ে গেছেন, তখন মানব ওনাকে নিজের বাড়িতে রেখে দিয়ে আসে। আমরা ভাবলাম যে ওষুধটা আমরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য কাজে লাগাই, তার প্রভাব এতটা গভীর হবে যে অভিজিৎ স্যার সবকিছু ভুলে যাবেন। আর তোমাদের প্ল্যান তখনই চৌপাট হলো যখন আমরা ওখানে ওই বাড়িতে পৌঁছলাম তদন্ত করতে। হ্যাঁ, আর আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য তোমরা ওই ড্রাগসের ব্যবহার করেছো আর ওই ভয়ানক আওয়াজও করেছো। হ্যাঁ, ওইভাবে আত্মা সেজে আমি ভয় দেখাচ্ছিলাম। আমরা দুজন ওই বাড়িতে একটা স্পিকার লুকিয়ে রেখেছিলাম, আর আমরা কিছু আওয়াজ রেকর্ড করে রেখেছিলাম যা ওই স্পিকার দিয়ে শোনা যায়। আচ্ছা, ওই মেয়েটা সোনাল, ও অভিজিৎকে চিনতে পারলো না কেন? কারণ ওর মা আমাদের হেফাজতে ছিল, আর আমরা হুমকি দিয়েছিলাম যে যদিও মিথ্যে না বলে তাহলে ওর মাকে আমরা মেরে ফেলবো। আলিয়া শুধুমাত্র ভালো চিকিৎসা দরকার ছিল, কিন্তু আফসোস তোমরা ভুল রাস্তা বেছেছো। এতগুলো নিরাপরাধ লোককে মারার অপরাধে আদালত তোমাদের কঠোর শাস্তি দেবে। ওর চিকিৎসা তো হবেই, কিন্তু ও শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না।